যে ঐকমত্য কমিশনকে মাথার তাজ করে রাখার কথা, যাদেরকে বলতে পারেন আমরা বিপুল উচ্ছ্বাস নিয়ে যাদেরকে আমরা প্রশংসা করেছি, এখন তাদেরকে প্রতারক, বিশ্বাসঘাতক তাদেরকে এখন আখ্যায়িত করা হচ্ছে। ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য ছিল ঐক্যের বীজ বপন করা, সেখানে কি তারা বিভেদের প্রতীক হয়ে বিদায় নিল? বেসিক যে পরিবর্তনটা, যেটা হলে ক্ষমতার ভারসাম্য হবে, যেটা হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, যেটা হলে ইচ্ছা মতন করে নিজের দলীয় নীতিকে সংবিধান সংশোধনের মাধ্যমে চাপিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটা আসলে বিশেষ করে বিএনপির যে নোট অফ ডিসেন্ট কিংবা না বলা, সেই জায়গাটায় মূলত এই দূরত্বটা। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন দুই প্রজন্মের দুজন রাজনীতিবিদ। আমরা আলোচনা করব গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, রাজনীতি এবং নির্বাচন প্রসঙ্গ। তার আগে আসুন আমরা আমাদের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমার বাম পাশে আছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনারা দুজন কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি। আচ্ছা, আমরা আলোচনা শুরু করতে চাই। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হয়ে 2 দিন আগে তারা একটা রিপোর্ট দিয়েছে, সুপারিশ, যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। সেই রিপোর্ট দেওয়ার পর থেকেই নানা মতো আলোচনা শুরু হয়ে গেছে, পক্ষে বিপক্ষে শুরু হয়ে গেছে আলোচনা। কেউ কেউ বলছেন যেটা হচ্ছে এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কেউ কেউ বলছেন ঐকমত্য কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে। তাহলে ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য ছিল ঐক্যের বীজ বপন করা, সেখানে কি তারা বিভেদের প্রতীক হয়ে বিদায় নিল? এটা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। কে শুরু করবেন? ভাই, সিনিয়র মানুষ সেই শুরু করুন। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা। বিজনেস স্ট্যান্ডার্ডের এই অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রিয়ভাজন আরিফুল ইসলাম আদিব, তাকেও শুভেচ্ছা জানাই। আমরা ঐকমত্য কমিশন তো শুরু হয়েছিল রাজনীতির, বিশেষ করে সংবিধান সংস্কার বা নানা প্রশ্নে সংস্কারের যে বিষয়টা আমরা তো বহু আগেই, জুলাই অগাস্ট অভ্যুত্থানের অনেক আগেই আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে, গণতন্ত্র মঞ্চের দিক থেকে, পরিশেষে বিএনপির সহ যুগপৎ আন্দোলনগতভাবে 31 দফার মধ্য দিয়ে আমাদের প্রায়র ইস্যুসগুলো আমরা আগেই বলেছি, আমাদের কমিটমেন্ট ছিল। অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন, তারাও পুরনো জমানায় যেহেতু হাঁটা যাবে না, যে ব্যবস্থা একটা দল বা একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, তাহলে সেই ব্যবস্থার একটা সাংবিধানিক তার একটা পরিবর্তন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্যই মূলত সংস্কারের কথাটা সামনে আসছে। ঐকমত্য কমিশন গঠিতই হয়েছিল রাজনৈতিক দল অংশীজনদের মধ্যে বিভিন্ন প্রশ্নে যে মতামত আছে সেটাকে আলাপ আলোচনা করে গুরুত্বপূর্ণ রিফর্মগুলোকে কিভাবে আমরা একমত হতে পারি এবং এটা ধারাবাহিকভাবে কিভাবে এটাকে কার্যকরী করা যায়। ঐকমত্য কমিশন সে জায়গা থেকে আমার মনে হয় তারা যথেষ্ট আন্তরিকভাবে তারা এই চেষ্টাতে তাদের অব্যাহত ছিল। বিভিন্ন সংকট হয়েছে, বিভিন্ন সময় সমস্যা দেখা গেছে, ভিন্নমত হয়েছে, কিন্তু ঐকমত্য কমিশন আমি দেখেছি প্রবল ধৈর্য নিয়ে সবাইকে আলোচনায় এনগেজ করে বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার জন্য তারা কাজ করেছেন। মডার্ন ডেমোক্রেটিক যে কোনো সমাজ কীভাবে চলে একটা বোঝাপড়ার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, এক ধরনের পলিটিকো সোশ্যাল একটা কন্ট্যাক্টের ভিত্তিতে। তো সেই জায়গা থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরাও আলোচনা অংশ নিয়েছি। সর্বশেষ আমরা অনেকগুলো প্রশ্ন যেমন আমরা একমত হয়েছি, কিছু প্রশ্নে তো নোট অফ ডিসেন্ট, যেটা আপত্তি সহ, সেটাও উল্লেখ ছিল, সেটাও সিদ্ধান্ত হয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল এ ব্যাপারে কোনো দ্বিমতের জায়গা আসেনি। দ্বিমতটা শুরু হলো বাস্তবায়নের প্রক্রিয়াটা কিভাবে হবে, এটা নিয়েও আলোচনা হয়েছে। গণভোটের ব্যাপারে অধিকাংশ দল একমত ছিল না, কিন্তু পরবর্তীতে বলতে পারেন একটা সংকট কাটিয়ে ওঠার জন্য দলগুলো, আমি মনে করি অনেকেই স্ব অবস্থান পরিবর্তন করে, ইভেন বিএনপির মতন দল বা ইভেন আমাদের
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা এরকম আরও বেশ কিছু দল আমরা গণভোটের ব্যাপারে একমত না হলেও শুরুতে আমরা বোঝাপড়ার জায়গা থেকে সবার সাথে একটা কনসেনসাস বিল্ড আপ করে যাতে রিফর্মটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেজন্য আমরা বলতে পারেন ন্যাশনাল একটা বিবেচনা রেখে আমরা একমত হয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ওভারওয়েলমিং ঐক্যমত আছে বা সাধারণ ঐক্যমত আছে, বোঝাপড়া আছে, ঐক্যমত কমিশন তো সেটাকেই তারা সুপারিশ আকারে হাজির করবেন। এটা পলিটিক্যালিও জরুরি ছিল, ইথিক্যাল মোরাল জায়গা থেকেও এটা ছিল প্রয়োজন। বাট ঐক্যমত কমিশনের সুপারিশে দেখা যাচ্ছে যে দেওয়ার পরের যেদিন তারা দিলেন তাৎক্ষণিকভাবে এটা প্রবল একটা আপত্তি, একটা বিরোধ বৈরিতার জন্ম হয়েছে। ঐক্যমত কমিশন দেখা যাচ্ছে অনৈক্যের একটা বীজ এর মধ্যে তৈরি হলো। খুব দুর্ভাগ্যজনকভাবে এনসিপিও একসময় ঐক্যমত কমিশনে এক ধরনের প্রতারণার এইসব শব্দ দেখলাম তাদের নেতৃবৃন্দরাও নানা পর্যায়ে ব্যবহার করেছিলেন, মানুষের মতামতকে তোয়াক্কা না করে নানা ইস্যুতে। বিএনপি তো সর্বশেষ তারা তো এটা একটা বিশ্বাস ভঙ্গ, একজনের ব্রডলি প্রতারণার কথা তারা বললেন। তো যে ঐক্যমত কমিশনকে মাথার তাজ করে রাখার কথা, যাদেরকে বলতে পারেন আমরা বিপুল উচ্ছ্বাস নিয়ে যাদেরকে আমরা প্রশংসা করেছি, এখন তাদেরকে প্রতারক, বিশ্বাসঘাতক তাদেরকে এখন আখ্যায়িত করা হচ্ছে। এটা খুব লজ্জার ব্যাপার, খুবই দুঃখের এবং খুবই বিব্রতকর। এটা আমাদের জন্য এটা খুবই খুবই বিব্রতকর। এবং আমি দেখেছি অনেক সময়, কালকে আমি বলেছি, অনেক বুদ্ধিমান মানুষেরাও যাদের প্রজ্ঞা দূরদর্শিতা আছে, নানা লেভেলে যাদের সুখ্যাতি ছিল বা আছে, তারাও যে একটা সাধারণ বোধবুদ্ধির পরিচয় দেননি, এগুলো কী ধরনের প্রতিক্রিয়া জন্ম দিতে পারে, কী ধরনের রিপারকেশন হতে পারে, এগুলো একেবারেই তারা আমলের মধ্যে নেননি কেন, এটা আমার কাছে বোধগম্য না। 3 দিন পার হয়েছে, বা যখন আজকে তো তাদের কমিশনের মেয়াদ কালকে শেষ হয়েছে, আমরা তাদের দিক থেকে কোনো বক্তব্য বিবৃতি আমরা কিন্তু দেখিনি। তো ছিল যে এখন তারা এমন সব প্রশ্ন উত্থাপন করেছেন, বিশেষ একটা তো আপনি জানেন যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, নোট অফ ডিসেন্টগুলোকে উল্লেখই করা হয়নি চূড়ান্ত সুপারিশনামা যেটা বলা হয়েছে, এবং এটাকে একটা প্রতারণা হিসাবে এটাকে দেখা হয়েছে। কেন তারা এই কাজটা করতে গেলেন তার কোনো যৌক্তিক কোনো কারণ আমি দেখছি না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে আমাদের আপত্তি, কারণ এই সরকার একদিকে এক্সট্রাঅর্ডিনারি সরকার, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে, একই সাথে বিদ্যমান সংবিধান 106-এ তার একটা রেফারেন্সে এই সরকার চলছে। গত 14 মাসে তারা প্রধানত এই সংবিধানের উপরে নির্ভর করে, ভিত্তি করে দলগুলো যে কনসেনসাস বোঝাপড়া, সেই জায়গা থেকে সরকার, ঐক্যমত কমিশন, গোটা ব্যবস্থাই চলছে এর উপরে ভিত্তি করে। ফলে একদিকে সরকার সাংবিধানিকভাবেও একটা সাংবিধানিক সরকার, আবার সংবিধানের বাইরে যেও কিছু একটা এক্সট্রাঅর্ডিনারি সময়ের জন্য মানুষের সময়ের চাহিদা অনুসারে তাদেরকে এর বাইরেও কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে ঐক্যমত কমিশনের সুপারিশ যেভাবে হাজির করা হয়েছে, আর জুলাই সনদ বাস্তবায়ন ব্র্যাকেটের সংবিধান সংশোধন আদেশ, এটা নিয়ে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের বিরোধিতা রয়েছে, অধিকাংশ রাজনৈতিক দলের প্রবল বিরোধিতা এই জায়গা থেকে যে আপনি কার্যত আপনি এটা সংবিধানের অধীনে আপনি আছেন, এবং 106-এর রেফারেন্সে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে এই সংবিধানের মানে এটাকে রিফর্ম করবার জন্য। হ্যাঁ, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সংবিধানের মৌলিক অনেকগুলো কাঠামো পরিবর্তনের কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিছু আমরা একমত হয়েছি, কিছু নোট অফ ডিসেন্ট আছে, যে জন্য গণভোটের প্রশ্নটা এসছে। তো এটাতে আমরা বলেছি দলগুলো আমরা যখন স্বাক্ষর করেছি, আমরা অঙ্গীকার নামে আমরা স্বাক্ষর করেছি, যখন আমরা আবার গণভোটে যাচ্ছি, আবার যখন আপনি আদেশের কথা বলছেন, আমরা মনে করি আপনি সাংবিধানিকভাবে সরকার তার ম্যান্ডেট, তার এখতিয়ার, তার কোনো ক্ষমতা নেই সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো আদেশ জারি করবার ক্ষেত্রে। 2 কারণে, একটা বললাম এটা তার এখতিয়ার ম্যান্ডেটের বাইরে, দ্বিতীয়ত হচ্ছে সাধারণত প্রজ্ঞাপন আদেশটা জারি করা হয় রাষ্ট্রপতির নামে হয়। তো সরকার যখন এটা করেন তখন প্রকারান্তরে সংবিধানকে বাস্তবে আপনি কিন্তু ডিফাই করছেন, তার মানে এটা অথবা সুপ্রা কনস্টিটিউশনাল একটা ধারা হিসাবে এটাকে আপনি হাজির করছেন। এটা কারো পজিশন হতেই পারে, সেটা আরেকটা প্রশ্ন।
আমার এগুলো নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন অবস্থানে আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো আপনি যখন ঐক্যমত কমিশন, আপনি দাঁড়াবেন কোথায়? এক্ষেত্রে আমি প্রফেসর ইউনূসের বক্তব্যকে যদি ধার করি, তিনি প্রথম দিন যেটা বললেন আমাদেরকে, দলগুলো সবাই যেখানে ন্যূনতম একমত হবে সেটাই হবে ভিত্তি, সেটাই হবে কনসেনসাস। তো বাস্তবে তার উপরে ঐক্যমত কমিশনের প্রস্তাবটা কিন্তু এই অনুসারে আসেনি। এক ধরনের ইম্পোজ করা, কিছুটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা এর মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো এটা করতে যে এখন বিদ্যমান সংকট, এবং এটা যদি আমরা অনুমোদন করি, আমি বলেছি দুটো, একটা হলো সাংবিধানিকভাবে এটা নিয়ে যে কোনো নাগরিক যখন কোর্টে যখন যাবে এই প্রশ্ন, এটা তো ইভেন আপনি যে কোনো বৈধতার প্রশ্নে আমরা বৈধতার প্রশ্নে আসবে। আরেকটা যেটা বলি শেষ করি, এটা যদি এখন আদেশ হয়, ভবিষ্যতের জন্য খুব বাজে নজির তৈরি হবে, বিপজ্জনক ভয়াবহ নজির তৈরি হবে। ভবিষ্যতে কোনো একটা পট পরিবর্তনের সময় সংবিধান পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, তখন আর মানুষের ম্যান্ডেট, পার্লামেন্ট হয়তো প্রয়োজন কেউ মনে নাও করতে পারে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভবিষ্যতে আপনি একটা কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দেওয়ার একটা বড় একটা উদাহরণ তৈরি হলো কিনা, এই প্রশ্ন কিন্তু বড় আকারে কিন্তু আসছে, উত্তেজনা তৈরি হয়েছে। এটা আমি মনে করি এখন সরকারের কাছে তো সমাধানের পথ আছে। সরকার তার যদি উইজডমের পরিচয় দেন, দলগুলোর সাধারণ ঐক্যমত যে প্রশ্নে আছে এটা বিবেচনা রেখে সরকার যদি, আমি মনে করি তারা যদি একটা রাইট ট্র্যাকে আকাঙ্ক্ষা দলগুলোর বিবেচনার মধ্যে সাধারণ সেতু বন্ধন যেখানে, তারা যদি এখানে দাঁড়ানোর চেষ্টা করেন, আমি মনে করি সংকট উত্তরণটা সম্ভব। আপনার কাছে আবার আসবো। আরিফুল ইসলাম আদিব, আপনি তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনলেন, এনসিপির অবস্থান এবং যে পরিবর্তনগুলো এসেছে। উনি বললেন তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনারা তো স্বাক্ষর করেননি, এখনো করেননি। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে, এবং বিশেষ করে সাইফুল ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। এর কারণটা হচ্ছে 14 পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক সাংস্কৃতিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের যারা যারা পাইওনিয়ার তাদের ভিতর সেও একজন। এবং আমরা মনে করি যে উনি বা আরও কয়েকজন সিনিয়র আছেন, আমরা যে পরিবর্তনটা চাই, রাজনীতির যে পরিবর্তনটা, সেটা বলা চলে এক সময় আমরা তাদের সাথে থেকেই শিখা। কিন্তু এখানে মূল বিষয়টা হয়েছে যে দেখেন, আমরা আসলে গণ অভ্যুত্থানের পরে কি বলেছি, কিংবা গণ অভ্যুত্থানের আগে গণতন্ত্র মঞ্চের ভাষ্য কিংবা হচ্ছে যে বক্তব্য ছিল, সেটা খুব সুস্পষ্টভাবে ছিল। আমার এখনও মনে আছে, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম, সম্ভবত 2022-এ গণতন্ত্র মঞ্চের প্রথম সমাবেশ ছিল শাহবাগে, যে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে সমাবেশ। এই যে শাসন ব্যবস্থার একটা পরিবর্তন, সেই শাসন ব্যবস্থার পরিবর্তনের কথাটাই জাস্ট অভ্যুত্থানের পরে এনসিপি আরও জোরালো বলছে। এই জায়গার থেকে আমরা যেটা দেখছি, যে আপনি দেখেন, জাস্ট এক মিনিট একটু বলতেই হবে, সেটা হচ্ছে যে 2014 সাল বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি, জামাত, এই দলগুলো যখন রাজনৈতিকভাবে ফেইল হয়েছে, আমি এক ধরনের ফেইলই বলবো, নিপীড়নের জন্য বলেন আর সব কিছু বলেন, এরপরেই কিন্তু বাংলাদেশের যতগুলো বড় আন্দোলন হয়েছে, 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, তারপর আপনার 18 সালের কোটা সংস্কার, নিরাপদ সড়ক, এবং সর্বশেষ কিন্তু এই প্রবল শক্তিধর ভয়ঙ্কর ফ্যাসিবাদ কিন্তু একটা হচ্ছে সম্মিলিত প্রয়াসে গিয়েছে, এবং সেটা একটা নিরপেক্ষ ব্যানারে গিয়েছে। ফলে বাংলাদেশের এই 14-র পর থেকেই একটা রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং একটা যে শক্তি, নতুন শক্তির যে হাজির, মানে পুরনো সিস্টেমে যে আসলে দেখছে যে গণতন্ত্র, আইনের শাসন, এগুলো আসলে যে সাস্টেইন করতেছে না, সেটা কিন্তু বিদ্যমান স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এখানে একটা খুব জোরালো দাবি জানিয়েছিলাম যে জুলাই সনদটা হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে। আপনি এখানে অনেকগুলো বলতে পারেন যে 84টা মত আছে, 75টায় অধিকাংশ দল একমত, জাস্ট কিছুতে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে দেখেন, আমরা পরিবর্তনটা কোন জায়গায় চাচ্ছি। বাংলাদেশ বলা চলে যে 72 মানে স্বাধীনতার পর থেকেই জাস্ট দুটো পারিবারিক দলের, মানে দুটা পরিবারের ক্লাবের মধ্যে হচ্ছে একটা দ্বন্দ্বের রূপান্তর ছিল। একটা জিয়া পরিবার ছিল আর একটা শেখ মুজিব পরিবার ছিল। আমাদের এই জায়গাটা হয়েছে যে রাষ্ট্রের সকল ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রিক। ফলে এখানে প্রথম কথা হয়েছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনতে হবে,
জবাবদিহিতা আনতে হবে। এইগুলোর ভিত্তিতেই হবে আপনার মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ। মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেটা ঘটছে যে ক্ষমতার ভারসাম্যটা কিভাবে আনবে, ক্ষমতার ভারসাম্যটা সেজন্য এখানে সাজেস্ট করছে অধিকাংশ দলই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং উচ্চকক্ষটা হবে সংখ্যানুপাতে, এবং সেটা আমার কাছে খুব সম্ভবত মনে হয় প্রায় 33টি দলের মনে হয় অলমোস্ট 27-28টি দলই হচ্ছে এই বিষয়ে কিন্তু একমত হয়েছে। শুধুমাত্র বিএনপি, হ্যাঁ 25টা দলের মানে 23টা দলই মানে অলমোস্ট একমত হয়েছে, এমনকি সাইফুল ভাইয়েরও একমত, মানে একেবারে সবাই। এবং পুরো ঐক্যমত কমিশনে আপনি যদি দেখেন যে এনসিপি এবং গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো এবং এর পাশাপাশি গণ অধিকার এবং এবি পার্টির অবস্থান সবচেয়ে কাছাকাছি ছিল। এর হিস্ট্রিক ব্যাকগ্রাউন্ডও আমি বলছি যে 14-এর পর থেকে এই দলগুলো একটা রাজনৈতিক পরিবর্তন, একটা ব্যাপক আকারে পরিবর্তনের জন্য এদের রাজনৈতিক লড়াই সংগ্রামগুলো ছিল। তাহলে আমাদের পুরনো এস্টাবলিশমেন্টের যে দল বিএনপি এবং জামাত, তাদের সাথে আমাদের এখানে একটা মৌলিক ডিফারেন্স তৈরি হয়েছে ঐক্যমত প্রশ্নে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দেখলাম যে বিএনপি অধিকাংশের ক্ষেত্রে একমত, কিন্তু মৌলিক যে পরিবর্তন, যেটা পরিবর্তন হইলে এক ব্যক্তির থেকে ক্ষমতা অন্তত দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে যায়, সেটার ক্ষেত্রে এসে তারা খুব রিজিড হয়ে যায়। যেমন তারা উচ্চকক্ষ পিয়ারে একমাত্র দল বলা চলে, তার সাথে শুধু আর একটা দল, সে হচ্ছে এখানে তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, ওদের সাথে কয়েকটা দল হ্যাঁ। এরপরে হচ্ছে যে দর্শক। আপনার ছিল প্রধানমন্ত্রী থাকাকালীন কোনো দলের প্রধান থাকা, রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের সংসদ নেতা না হওয়া, না নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র আগে প্রধানমন্ত্রী ছিল, সেই ক্ষেত্রে ক্ষমতা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় কক্ষের সংসদ সদস্য মানে সদস্যদের গোপন ভোটে হচ্ছে নির্বাচিত করা, মিনিমাম নারীদের ক্ষেত্রে মনোনয়নের ক্ষেত্রে আমাদের প্রস্তাব ছিল প্রায় কমপক্ষে যেন সেটা 20 বা 25 হয়, তো সেখানে দেখলাম অধিকাংশ দলই 5-এর উপরে উঠতে চায় না। যে যাই হোক, নানা বছর, তাহলে এই যে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে মূল জায়গাটা প্রশ্ন হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে ঐক্যমত কমিশনের সকল দল মিলে যদি একমত হয়, এই সকল দলগুলো কি পুরো জনগণের 60%ও কি রিপ্রেজেন্ট করে? এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, করে না। কারণ এর বাহিরেও আরও অনেক স্টেক হোল্ডার আছে, সিভিল সোসাইটি বলেন, সাধারণ পেশাজীবী দল বলেন, অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, শহীদ পরিবার, আহত। আমরা এই কারণে বলছিলাম যে বেসিক যেই জায়গাটা, সবচেয়ে মেজর যে জায়গাটা দ্বিমত তৈরি হচ্ছে উচ্চকক্ষের পিয়ার নিয়ে। তাহলে এটা সলিউশনটা কি করবে? সলিউশনটা করবে জনগণ করবে। মানে সনদে তো আপনি ধরেন আমরা 6 মান্থ বসে আমরা নানা ধরনের আলোচনা করছি, যেই বিষয়গুলো ধরেন আপনি একটা চাচ্ছেন আমি চাচ্ছি, তাহলে সিদ্ধান্তটা জনগণ দেখ। জনগণ কিসের মাধ্যমে দেবে? জনগণ এই যে পদ্ধতি জায়গায় মূলত এসে আরও বেশি দলগুলো হচ্ছে ভাগ হয়ে গেছে। এখানে আমরা যেটা মনে করছি, যেমন ধরেন আমি ফ্র্যাঙ্কলি বলতে মাত্রই হচ্ছে দুটো নিউজ দেখলাম, আপনার হচ্ছে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সম্ভবত 13ই আগস্ট উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন অভ্যুত্থান পরবর্তীতে, মানে বলা চলে অভ্যুত্থান হয়েছে দেখেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। তিনি মন্তব্য করছেন জুলাই সনদের প্রয়োজন নেই, আগে ভোট হোক বাকিগুলো দেখা যাবে। বিএনপির মহাসচিবের কিছুক্ষণ আগে মন্তব্য দেখলাম, তিনি বলছেন যে পরবর্তী সংসদই হচ্ছে নির্ধারণ করবে কি করবে। তাহলে এই যে পরবর্তী সংসদ করবেন, আপনি বললে খুব ভালো শোনায় যে পরবর্তী সংসদ মানে গণতন্ত্রের সর্বোচ্চ বহিঃপ্রকাশ এবং গণতান্ত্রিক ম্যান্ডেটের মাধ্যমে এটা সমাধান হবে। বাংলাদেশে তো সঠিক নির্বাচন আরও আগের 3টা হয়েছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে, 2001 সালে হয়েছে। সাইফুল ভাইরা আরও বড় সাক্ষী, 90-তে এরকম 3 জোটের রূপরেখা সুন্দর সুন্দর আরও, মানে এইবার যা দিছে ওই একই জিনিস। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত একটা সংস্কার প্রস্তাবের হেড ছিলেন, অর্থনৈতিক সংস্কারের। আমরা দেখলাম যে গণতান্ত্রিক সরকার এসে সেগুলো কোনো কিছু বাস্তবায়ন করে না। বাংলাদেশে এখন যেটা হচ্ছে যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানটার কোনো নজির নাই এর পূর্বে। 90-এর সাথে আপনি এটাকে সিমিলারিটিস করতে পারবেন। 90-এর লিডারশিপটা দিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক দলের নেতৃত্বে হচ্ছে, এবং সেটা অনেকটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, ক্ষমতা ছাড়ছে। এখানে ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ দেয় না, বাধ্য করেছে। সংবিধান মতে ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ ছিল না, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংবিধানকে এক ধরনের পরোক্ষভাবে ছুঁড়ে ফেলেছে। মূল প্রশ্নে যদি আপনি, হ্যাঁ, মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে, তো এই যে জায়গাটা, যে ডিফারেন্সটা, যে বেসিক যে পরিবর্তনটা, যেটা হলে ক্ষমতার ভারসাম্য হবে, যেটা হলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হবে, যেটা হলে ইচ্ছা মতন করে নিজের দলীয় নীতিকে সংবিধান সংশোধনের মাধ্যমে চাপিয়ে দেওয়া যাবে না, সেই জায়গাটা আসলে বিশেষ করে বিএনপির
যে মানে নোট অফ ডিসেন্ট কিংবা না বলা, সেই জায়গাটাই মূলত এই দূরত্বটা। সেক্ষেত্রে আমাদের প্রস্তাব হয়েছে যে তাহলে এটা গণভোটের সমাধান হোক। তো গণভোটে যদি সমাধান হয় এবং আপনি একই সাথে আমাদের এখানকার নির্বাচন যে ব্যবস্থা, নির্বাচনে কি হয়, নির্বাচন হয় সাধারণত এলাকা যার নিয়ন্ত্রণে থাকে তিনি ওই প্রসেসে, ইলেকট্রাল প্রসেসে জিতে আসেন। তো গণভোটটা যদি আলাদাভাবে আপনার এখানে মানে মতামত দেয়, যে সে জুলাই সনদে মতামত দিল যে হচ্ছে আপনার যে আমরা উচ্চকক্ষে পিআর চাই জনগণ, এখন বিএনপির ধরেন প্রস্তাব হয়েছে সে নোট অফ ডিসেন্টটা রেখে দিবে, আবার একই জনগণ ভোটের দলের ভোট দিল বিএনপি, কিন্তু জুলাই সনদে সে ভোট দিচ্ছে উচ্চকক্ষে পিআর, বিএনপি তো উচ্চকক্ষে পিআর মানে না, তাহলে সংসদে গেলে বিএনপির অবস্থানটা কি হবে? তার দলীয় অবস্থান হবে নাকি জনগণের ম্যান্ডেটের প্রতি তার শ্রদ্ধা থাকবে? ফলে এখানে কিন্তু জনগণকে একটা দ্বিধান্বিত করে ফেলা হচ্ছে। জনগণ তো এমনিও দ্বিধান্বিত থাকবে না, যখন জুলাই সনদ বিল আকারে উপস্থাপন করা হবে সেখানে 48টা অথবা 42টা যেটা সাংবিধানিক সাথে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব, তাহলে জনগণের উপর তো একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। এই এত পড়াশোনা করে কিভাবে বুঝবে যে তারা আমি হ্যাঁ বলবো না না বলবো? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে আপনি দেখেন এখানে খুব সরলীকরণ করা হয়েছে, যেটা হয়েছে যে পুরো জুলাই সনদতে তো হচ্ছে যারা রাষ্ট্রের বিশেষজ্ঞ, সিভিল সোসাইটি কিংবা হচ্ছে রাজনৈতিক দলগুলো মিলে অধিকাংশ বিষয় মতামত দিয়েছে। জনগণ সেখানে হচ্ছে এই যে পুরো জুলাই সনদ, এইটা যে জনগণ এই যে রাজনৈতিক দলগুলো মিলে করলো, এইটাকে সে হচ্ছে আপনার সম্মত দিচ্ছে কিনা, সে কারণে তাকে কিন্তু এই জায়গাটা দেওয়া হয়েছে। সে যদি মনে করে যে হ্যাঁ, এই যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ 6 মান্থ বা 8 মাস ধরে যে প্রক্রিয়া হচ্ছে জুলাই সনদগুলো করেছে, যে যে পরিবর্তন রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রেখে বিশ্বাস রেখে তারা হানা বলবে, হ্যাঁ সে হানা বলবে, অথবা যদি মনে হয় যে না এই প্রসেসটা তার হচ্ছে ভুল হয়েছে, সেক্ষেত্রে সে তো না বলা কিংবা হচ্ছে তার প্রক্রিয়া নিয়ে তার তো মতামত দেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি যদি দুইটা প্রসেস করতে পারেন, এখানে আমরা এর আগেও বলেছিলাম যে একটা করতে পারতো যেগুলো একেবারে সবাই একমত, সেটা হচ্ছে আপনি ছেড়ে দেন জনগণের উপরে। আরেকটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিতে পারে না এবং তাদের ভিতরে একটা বড় ধরনের হচ্ছে একটা কনফ্রন্টেশনের অবস্থান, বিশেষ করে উচ্চকক্ষ পিআর, যেটাকে একেবারে মেজর ম্যান্ডেটরি হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জায়গাটা। সেই জায়গাটায় হচ্ছে যে আপনি যদি সরাসরি গণভোটে দিয়ে দিতেন যে হ্যাঁ জনগণকে আসলে উচ্চকক্ষে পিআর চায় কিনা, নট নিম্নকক্ষ, কারণ এখানে নিয়ে আবার হচ্ছে রাজনৈতিক একটা জটিলতা তৈরি হয়, সেই জায়গাটাও কিন্তু জনগণের উপর ছাড় দেওয়া হয়। এনসিপি এখনো জুলাই সনদে স্বাক্ষর করে নাই, জি জুলাই সনদে স্বাক্ষর করে নাই, এবং 3 দিন আগে যখন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ পেশ করা হলো তখন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের দাবিতেই বা প্রেসারেই এই পরিবর্তনটা এসেছে। আপনাদের দাবি ছিল জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকবে না, আপনাদের দাবি ছিল যেটা সরকারকে একটা আদেশ জারি করতে হবে, তো সেই প্রস্তাবগুলো এসেছে, তারপরে এখন আপনারা সই করে। এখানে একটু স্পষ্ট করি, আমরা খুব এখন না, এটা ঐকমত্য কমিশনের একেবারে, এই ঐকমত্য কমিশন এর আগেও তো ক্লোজ করে ফেলতে চেয়েছিল। সেখানে প্রথম দিকে আলাপ ছিল যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সেই সুপারিশটা ঐকমত্য কমিশন করবে, কিন্তু আমরা দেখলাম কি কোনো একটা কারণে ঐকমত্য কমিশন এইটার প্রস্তাবে না গিয়ে সে হচ্ছে ক্লোজ করতেছিল। শেষের দিন আমাদের দলের পক্ষ থেকে জাভেদ ভাই তিনি দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করছেন এবং বলছেন যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটা স্পষ্ট করে ব্যাখ্যা করতে হবে, কারণ তার আগে আমরা দেখেছি ঐকমত্য কমিশন 6টা প্রস্তাব দিয়েছিল, যে সেটা নির্বাচনের আগে গণভোট অথবা নির্বাচনের দিনে গণভোট কিংবা হচ্ছে নির্বাহী আদেশ অথবা পরবর্তী সংসদের মাধ্যমে 6টা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা তারা সরে আসছিলেন, পরে চাপে আবার আসলেন যে ঠিক আছে প্রক্রিয়া। আমাদের ক্ষেত্রে খুব 3টা স্পষ্ট, এটা অনেকগুলো দলে, এটা প্রায় অধিকাংশ দলই ঐকমত্য কমিশনের শেষের দিন, আমি তো আসলে সরাসরি উপস্থিত ছিলাম, অধিকাংশ দলই এই প্রস্তাব করেছিল যে কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটা আপনারা সুপারিশ করেন। আমি জাস্ট আপনার এটা বলে ফেলি, না হলে ভুল হবে। সেটি হচ্ছে যে আমরা এখানে খুব 3টা স্পষ্ট দাবি করেছিলাম। একটা বলছিলাম যে জুলাই সনদের যে আদেশটা যাবে, আদেশের ম্যান্ডেটটা হবে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, মানে গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে বা লিগাসিতে হচ্ছে আদেশটা জারি হবে। আদেশটা কে জারি করবে? ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন, এবং কি আদেশটা জারি করতে সেই টেক্সটটা জাতির সামনে স্পষ্ট হইতে হবে। 2 নম্বর ছিল নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। 3 নম্বর আমাদের যে দাবিটা ছিল যে গণভোটের মাধ্যমে পরবর্তী পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, যাতে তারা আপনার এই পরিষদটা পরবর্তী সংবিধান সংস্কার পরিষদ বা সংবিধান সভা পরিষদ নামে তাদেরকে একটা ক্ষমতা দেওয়া হবে। এই যে 3টি দাবি, সেক্ষেত্রে নোট অফ ডিসেন্টটা
সরকার তাদের মতন করে করছে, পরবর্তী সংবিধানকে দিবে সেটাও বলছে। আদেশটা কে জারি করবেন এবং একই সাথে আদেশের টেক্সটটা কি হবে এটা একটা গুরুত্বপূর্ণ, সেইটা আমাদের দাবি ছিল। সেই কারণে আমরা বলেছি যে এই টেক্সটটা জাতির সামনে উন্মুক্ত করলে, কারণ এখানে সাইফুল ভাইরও দেখছে যে সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্রটা জারি করলেন, ঘোষণাপত্র যেটা দিলেন, সেখানে কিন্তু টেক্সটটা আগে মানে ওরকম কোনো দলকে দেখায় না, শুধুমাত্র বিএনপিকে হচ্ছে লাস্ট মোমেন্টে এডিটেড ফর্মে দেখা হয়েছে। তার আগে কিছু ফরম্যাটে এনসিপি বা জামাত দুই একটা দলকেও করেছে। তাহলে এই যে সরকারের যে ধরেন সে কি জারি করতেছে, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা আমরা আহ্বান করেছিলাম যে আপনি আগে অর্ডারের টেক্সট দেখেন, দেন আপনি স্বাক্ষর করেন। তার আগে শুধু স্বাক্ষরের অনুষ্ঠানটা দুইটা কারণ, একটা হচ্ছে সরকারের নানা ধরনের তাড়না আছে যে জনগণকে দেখানো যে একটা আমি হুলস্থুল করে একটা আয়োজন করলাম, সংস্কার সব হয়ে গেল সংস্কার, কিন্তু সংস্কারের আমার প্রশ্ন হচ্ছে আপনি দেখানোর চেয়ে এটার আসলে বাস্তবতা কি হচ্ছে, এটা আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জনগণকে আমাকে হচ্ছে বুঝিয়ে দিতে হবে। সাধারণ জনগণ তো দেখবে যে হ্যাঁ সবাই সব কিছু সংস্কার, কিন্তু আসলে এটা বাস্তবায়ন হচ্ছে না। সেই জায়গাটা আমরা বলছি যে বাস্তবায়নের প্রক্রিয়া, রোড অফ ম্যাপ এবং কিভাবে হবে সেটা দেখেই মূলত জুলাই সনদে স্বাক্ষরটা করবে। আপনাদের এখনো সিদ্ধান্ত হয়নি? আমাদের সিদ্ধান্তর সর্বশেষ শুধু যেটা আছে আমরা বলছি যে টেক্সট জারি কে করবে এবং টেক্সটটা কি হবে সেটা দেখে আমরা স্বাক্ষর করব, কারণ স্বাক্ষর আগে পরেও করা যায়। আরিফুল ইসলাম আদিব এবং সাইফুল হক, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।